হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছি সেটা হচ্ছে ক্রোমোজোম। এটা জেনারেল বটানির ফার্স্ট টপিক। তো ক্রোমোজোম সম্পর্কে তোমাদের সবারই একটা ধারণা রয়েছে। আমি আগেও পড়িয়েছি ক্রোমোজোম, তো আমি আজকেও আরেকবার পড়িয়ে দিচ্ছি। তো এখান থেকে আমাদের পড়তে হবে এর স্ট্রাকচার আর এটা যে সমস্ত রাসায়নিক উপাদান দিয়ে তৈরি সেইগুলো পড়তে হবে। তো ক্রোমোজোম এই ওয়ার্ডটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, যার একটা হচ্ছে ক্রোমা। এই ক্রোমা মানে হচ্ছে কালার বা রং, ঠিক আছে। আর একটা যেটা গ্রিক শব্দ সেটা হচ্ছে সোমা, যার মানে হচ্ছে বডি, ঠিক আছে, বা দেহ বা বস্তু, যা খুশি বলতে পারো। তো আমাদের যেই কোষ আছে, এই কোষের মধ্যে কে আছে? নিউক্লিয়াস আছে, ঠিক। এই নিউক্লিয়াসের ভেতরে কিছু সরু সরু সুতোর মতো এরকম অংশ রয়েছে। তো এরা কি গাঢ় রং ধারণ করে থাকে। আর কি, এই প্রত্যেকটা অংশই তোমার কিছু প্রোটিন, কিছু নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, এবং যারা জিন ধারণ করে। জিন কি? জিন হচ্ছে আমাদের আমাদের বংশগত বৈশিষ্ট্যগুলোকে বহন করে, ঠিক আছে। তো এই জিন হচ্ছে এর ওপর বিস্তার করে, ক্রোমোজোমের ওপর বিস্তার করে, এবং এই ক্রোমোজোমের মাধ্যমে কি হয় না, জিনগুলো পরবর্তী বংশে ট্রান্সফার হয়। তো এই যে সরু সরু সুতোর মতো যে অংশগুলো রয়েছে, যেটা প্রোটিন, নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি এবং জিন ধারণ করে, সেটাকে আবার পরবর্তী বংশগুলোতে বহন করে নিয়ে যায়। তো এই বস্তুটাকে বলা হয় ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে ক্রোমোজোম কাকে বলে আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো ক্রোমোজোম নামটা কে দেন? ক্রোমোজোম নামটা দিয়েছিলেন বিজ্ঞানী ওয়ালডেয়ার। কি বললাম? বিজ্ঞানী ওয়ালডেয়ার। সালটা মনে রাখবে যদি আসে 1888 সালে, ঠিক আছে। তো এই হলো ক্রোমোজোম। এবার আমি কি বললাম যে এই সরু সরু সুতোর মতো অংশগুলো কিছু প্রোটিন আর কিছু নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। এবার এই যে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডের যে একটা মিক্সচার, যে একটা গঠন, ঠিক আছে, তো সেটাকে বলা হয় ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন কাকে বলে আমি আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা তোমার প্রোটিন আর একটা কমপ্লেক্স নিউক্লিক অ্যাসিডের, যেটা তোমার ক্রোমোজোমকে ফর্ম করছে, ঠিক আছে। সেটাকে বলা হচ্ছে ক্রোমাটিন। আমরা ছোটোবেলায় পড়ে এসেছিলাম না যে ক্রোমোজোম অনেকগুলো সরু সরু সুতোর মতো অংশ নিয়ে তৈরি, সেইগুলোকে বলা হয় ক্রোমাটিন। তো সেটাই। এবার এই ক্রোমাটিন দুই ধরনের হয়, ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন। কি বললাম নামগুলো? একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটারোক্রোমাটিন। আমি প্রথমেই বললাম না, ক্রোমা মানে হচ্ছে রং। বেসিক্যালি এই রং আর এদের গঠন, এর ওপর ডিপেন্ড করে এই ক্রোমাটিনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ইউক্রোমাটিন হচ্ছে এরা হালকা বর্ণ ধারণ করে নর্মাল অবস্থায় বা রিল্যাক্সেশন টাইমে এরা হালকা বর্ণ ধারণ করে আর নিউক্লিয়াসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। বাট যখন সেল ডিভিশন হয় তখন এরা কিন্তু পরস্পর কুণ্ডলীকৃত অবস্থায় চলে আসে আর গাঢ় বর্ণ ধারণ করে। তাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন। কেমন? আর হেটেরোক্রোমাটিন কি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই। তাহলে ইউক্রোমাটিন হচ্ছে নর্মাল অবস্থায় হালকা বর্ণ ধারণ করে আর নিউক্লিয়াসে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু যখন সেল ডিভিশনের সময় আসে
তখন এরা আবার পরস্পরের সাথে জড়িয়ে একটা কুণ্ডলীকৃত ফর্ম তৈরি করে আর গাঢ় বর্ণ ধারণ করে। তো বেসিক্যালি আমাদের কোষে যে কাজগুলো হয় সেটা তোমার বিপাক ক্রিয়া বলো বা বংশগতি সূত্রে যে সক্রিয় জিন যে ডমিনেন্ট জিনগুলো যে আসে সেটা, এছাড়াও তোমার রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ক্রসিং ওভার সমস্ত কিন্তু এই ইউক্রোমাটিনেই ঘটে। ঠিক আছে। আর হেটেরোক্রোমাটিন হচ্ছে এরা তোমার স্থির অবস্থায় হোক কি সেল ডিভিশন টাইমে সবসময় এরা কি থাকে না, তোমার কুণ্ডলীকৃত অবস্থাতেই থাকে আর গাঢ় বর্ণ ধারণ করেই থাকে। ঠিক আছে। তো এদেরকে বলা হয় হেটারোক্রোমাটিন। তাহলে এরা যেহেতু অলওয়েজ কুণ্ডলীকৃত অবস্থাতেই থাকে, তো এদের কিন্তু মানে এই অংশে কিন্তু তোমার না কোনো ক্রসিং ওভার হবে, না কোনো ট্রান্সক্রিপশন হবে। ঠিক আছে, কিচ্ছু হবে না। তাহলে এবার তোমাদের মাথায় আসবে কি রেপ্লিকেশন হবে না? রেপ্লিকেশন হবে, বাট দেরিতে হবে। আগে এখানে হবে, ইউক্রোমাটিন জায়গায় হবে, দেন হেটেরোক্রোমাটিন জায়গায় হবে। বাট ট্রান্সক্রিপশন বলো, তোমার বিপাক ক্রিয়া বলো বা তোমার ক্রসিং ওভার বলো, কোনো কিছু এই অংশে মানে হেটেরোক্রোমাটিন অংশে কিন্তু হবে না। ক্লিয়ার? এবার এই হেটারোক্রোমাটিনকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি সেইগুলো? একটা হচ্ছে তোমার কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন মানে স্থায়ী হেটারোক্রোমাটিন, আর একটা হচ্ছে তোমার ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন মানে অস্থায়ী হেটারোক্রোমাটিন। তার মানে এরা তো মানে তোমার কি স্থির দশা বলো বা সেল ডিভিশন টাইমে বলো সবসময় কুণ্ডলীকৃত অবস্থায় থাকে। এদেরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। এদের মধ্যেও কিছু স্থায়ী আছে আর কিছু অস্থায়ী আছে। স্থায়ীটাকে বলা হয় কনস্টিটিউটিভ আর অস্থায়ীটাকে বলা হয় তোমার ফ্যাকাল্টেটিভ। ঠিক আছে। তো স্থায়ী হচ্ছে যেই হেটারোক্রোমাটিনগুলো অলওয়েজ ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে এবং যারা রিপিটেটিভ ডিএনএ দিয়ে গঠিত হয় তাদেরকে বলা হয় কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন। কি বললাম? এরা অলওয়েজ ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে এবং এরা রিপিটেটিভ ডিএনএ দিয়ে তৈরি হবে। সেটা হচ্ছে কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন। যদি আমি বলি টেলোমিয়ার বা সেন্ট্রোমিয়ার, যদি আমি এরপরে আসবো এই জায়গাগুলোতে, তো এই জায়গাগুলো হচ্ছে সব কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন। আর ফ্যাকাল্টেটিভ হচ্ছে এরা কখনো কখনো অ্যাক্টিভ থাকে, কখনো কখনো ইনঅ্যাক্টিভ থাকে। যদি অ্যাক্টিভও হয় সেটা কিছুক্ষণের জন্য, তারপর আবার ইনঅ্যাক্টিভ হয়ে যায়। বেসিক্যালি এদের একটা অ্যাক্টিভ থাকে, একটা ইনঅ্যাক্টিভ থাকে। তো এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন। ফর এক্সাম্পল হচ্ছে বার বডি। ঠিক আছে। এবার এই বার বডি কোথায় থাকে? বার বডি হচ্ছে ফিমেলদের দেহকোষে থাকে। যেহেতু ফিমেলদের দুটো এক্স ক্রোমোজোম, তো এই দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা কি তোমার ইনঅ্যাক্টিভ থাকে। তো সেই এক্স ক্রোমোজোম দেখে শনাক্ত করা যায় যে এটা ফিমেল না মেল। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এখান থেকে তোমরা কতগুলো কোশ্চেন পেলে? একটা হচ্ছে ক্রোমোজোম কি, তোমার ক্রোমাটিন কি, ক্রোমাটিনকে ক ভাগে ভাগ করা হয়েছে, কনস্টিটিউটিভ ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন কি বলে, আর বার বডি কাকে বলে, কাদের দেহে দেখা যায়। তাহলে ক্লিয়ার হলো এত অবধি? বেশ, এবার চলে আসছি আমি মেন স্ট্রাকচার মানে ক্রোমোজোম কিভাবে তৈরি হয়েছে। আমরা জানি কোষের মধ্যে কে আছে না, নিউক্লিয়াস আছে। ঠিক, তাহলে এটা হচ্ছে একটা সেল আর এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াসের ভেতরে কিছু সরু সরু সুতোর মতো অংশ আছে। ঠিক আছে, আমি এটা বলছি কিভাবে
ক্রোমোজোমটা তৈরি হয়। ঠিক আছে, সরু সরু সুতোর মতো অংশ আছে, যেই অংশগুলো পরস্পরকে পেঁচিয়ে থাকে, মানে এটা পেঁচানো অবস্থায় থাকে। তো এই পেঁচানো অবস্থায় থাকে, তাহলে এই অংশগুলোকে বলা হবে ডিএনএ। ঠিক আছে, তার মানে এরা কিভাবে থাকে, এরকম করে পেঁচানো অবস্থায় থাকে, তাহলে এই পেঁচানো অংশটাকে বলা হচ্ছে ডিএনএ। তাহলে এই ডিএনএ কি শুধু নিজের ডিএনএ থাকবে? না, এর সাথে কে থাকবে না, কিছু আবার প্রোটিন থাকবে। ঠিক আছে, কিছু প্রোটিন থাকবে। তাহলে এই ডিএনএ আর প্রোটিন, এই দুটো জিনিস দিয়ে কি হচ্ছে না, এই সুতোর মতো অংশগুলো পরস্পরের সাথে দৃঢ়ভাবে পেঁচিয়ে থাকছে। আর এই কুণ্ডলীকৃত পেঁচানোর অংশটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, তার মানে ক্রোমোজোম হচ্ছে কোষের নিউক্লিয়াসের মধ্যে যে জালের মতো বা সুতোর মতো যে একটা গঠন থাকে, যারা পরস্পরকে পেঁচিয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে ডিএনএ। তো এই ডিএনএ সাথে কিছু প্রোটিন থাকে, যারা আবার নিজেদের মধ্যে এরকম পেঁচানো অবস্থায় থাকে। তো এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে এইভাবেই কি হচ্ছে না, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ, প্রোটিন, আর এই ডিএনএ আর প্রোটিন এদেরকেই বলা হচ্ছে তোমার ক্রোমাটিন। ঠিক আছে, একটু আগে বললাম না, এদেরকে বলা হচ্ছে ক্রোমাটিন। ঠিক আছে, তো এই পুরো অংশ নিয়ে কি তৈরি হচ্ছে না, ক্রোমোজোম তৈরি হচ্ছে। এবার আসছি, এই ক্রোমোজোমের বিভিন্ন অংশ আছে, সেই অংশগুলো এবার আলোচনা করব। তো একটা ইউক্রোমাটিন ক্রোমোজোমের গঠন কিন্তু শুধুমাত্র কোষ বিভাজনের যে 4টে স্টেজ আছে, সেই স্টেজে কিন্তু দেখা যায়, ইন্টারফেস দশায় কিন্তু দেখা যায় না। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, ক্রোমোজোমের গঠনটা কখন দেখতে পাওয়া যায় না বা কোন দশায় দেখতে পাওয়া যায় না? নামটা মনে রাখবে, ইন্টারফেস দশায়। কেন? দেখো, যখন সেল ডিভিশন হয় সবার আগে ইন্টারফেস দশা হয়, তারপর সেখান থেকে তোমার ডিএনএটা মানে রেপ্লিকেশন হয়, তারপর আস্তে আস্তে তোমার সেল ডিভিশন হয়। তো যখন এই ইন্টারফেস দশাটা থাকে, তখন কি হয় না, এই ক্রোমোজোমের যে পেঁচানো অবস্থাটা, এটা তোমার ছড়ানো ছিটানো থাকে, মানে অকুণ্ডলীকৃত অবস্থায় থাকে, আর পুরো নিউক্লিয়াসের মধ্যে ছড়ানো থাকে। তো সেই জন্য ইন্টারফেস দশায় কিন্তু এই ক্রোমোজোমের গঠনটা ভালোভাবে দেখা যায় না। কিন্তু যখন সেল ডিভিশনের টাইম হয়ে যায়, তখন কিন্তু এটা পুরো ভালোভাবে, মানে যে 4টে ফেজ আছে, সেই 4টে ফেজে কিন্তু ভালোভাবে দেখা যায়, শুধুমাত্র ইন্টারফেস দশায় দেখা যায় না। ঠিক আছে, এবার আসছি, যখন সেল ডিভিশন শুরু হয়, তা সেল ডিভিশনের প্রথম ফেজটা কি? প্রোফেজ, তাই তো, প্রোফেজ। তো এই প্রোফেজ দশার আগে, ঠিক আগের মুহূর্তে যখন এটা প্রাক প্রোফেজ দশা থাকে, তখন এই প্রত্যেকটা ক্রোমোজোমে দুটো কুণ্ডলীকৃত অবস্থা দেখা যায়, মানে সরু সরু পুঁতির মতো অংশ দেখা যায়, যেটাকে বলা হয় ক্রোমোনিমা, যেটাকে বলা হয় ক্রোমোনিমা। ঠিক আছে, এই ক্রোমোনিমা আর ক্রোমাটিন এই দুটো কিন্তু গোলাবে না। ঠিক আছে, ক্রোমোজোমের মধ্যেই পুঁতির মতো অংশ দেখা যায় এই প্রাক প্রোফেজ দশায়, মানে প্রোফেজ দশাটা শুরু হবে ঠিক তার আগের। তো এই অংশগুলোকে বলা হয় ক্রোমোনিমা। এবার এই ক্রোমোনিমার, তাই এগুলো কি কুণ্ডলীকৃত অবস্থাতেই থাকে। তো এই ক্রোমোনিমার এই কুণ্ডলীটা দুই রকমের হয়, একটা হচ্ছে তোমার প্যারানেমিক, আর একটা হচ্ছে তোমার প্লেকটোনেমিক। কি বললাম? একটা হচ্ছে প্যারানেমিক, আর একটা হচ্ছে তোমার
প্লেকটোনেমিক, ঠিক আছে, প্লেকটোনেমিক। তো প্যারানেমিক প্লেকটোনেমিক কি? প্যারানেমিক হচ্ছে যখন মানে এরা তো কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, তো এদেরকে এই কুণ্ডলীকৃত অবস্থা থেকে মানে পৃথক করা যায়, সেটা হচ্ছে প্যারানেমিক। আর যেই মানে কুণ্ডলীর তন্তুগুলোকে পৃথক করা যায় না সেটাকে বলা হয় প্লেকটোনেমিক। বোঝা গেল? এবার তাহলে এই হচ্ছে প্রাক প্রোফেজ দশায় এরা এরকম অবস্থায় থাকে। এবার যখন প্রোফেজ দশাটা শুরু হয়, যখন এই প্রোফেজ দশাটা শুরু হয় তখন এই ক্রোমোনিমার এই তন্তুগুলো, কুণ্ডলীকৃত তন্তুগুলো আরো ঘনীভূত হয়ে ছোট 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 দানার আকারে রিফ্লেক্টেড হয়, ঠিক আছে। তখন এগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। তাহলে ফার্স্টে ছিল ক্রোমোনিমা, ক্রোমোনিমার পরে এলো ক্রোমোমিয়ার। এটা কোন দশায়? এটা হচ্ছে একদম প্রোফেজ দশায়, একদম প্রোফেজ দশায়। কারণ এই ক্রোমোনিমার কুণ্ডলীর তন্তুগুলো আরো ঘনীভূত হয়ে ছোট 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 আকারে আর কি রিফ্লেক্টেড হয়, তখন সেটাকে ক্রোমোমিয়ার বলে, ঠিক আছে। তো এই ক্রোমোমিয়ারটা অ্যাকচুয়ালি কি হয় বলো তো? এই যে ডিএনএটা আছে না, এই ডিএনএটাই ভাঁজ হয়, ভাঁজ হয়ে একটা তোমার মানে কি বলে, একটা টাইট একটা ফর্ম তৈরি করে, তো সেটাকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার। আমাদের এখানে মেঘ ডাকছে। তো ক্রোমোমিয়ার। এবার প্রোফেজ দশা পর কে আসে? মেটাফেজ দশা। তো মেটাফেজ দশা তোমরা জানো কি হয়ে যায়? ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে ভাগ হয়ে দুটো সম আকৃতির অংশ নিয়ে গঠিত হয়ে যায়। মানে এরা কি এতক্ষণ ধরো এরকম ছিল, ঠিক আছে, এটাই তখন এই লম্বালম্বিভাবে ভাগ হয়ে ঠিক এরকম অংশ গঠন করবে দুটো, ঠিক আছে। তো এই যে অংশটা গঠন করলো, এবার এটাকে বলা হয়, এর এক একটা অংশকে বলা হয় ক্রোমাটিড। কি বললাম? এই এক একটা অংশকে বলা হবে ক্রোমাটিড। তাহলে কতগুলো নাম পাচ্ছ? ফার্স্টে ক্রোমোনিমা, ক্রোমোনিমা থেকে তৈরি হলো ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার থেকে এটা কোথায় হচ্ছে? মেটাফেজ দশায়। দেখো আমি পাশে পাশে কিন্তু ফেজগুলো বলে দিচ্ছি। তাহলে এই ক্রোমোমিয়ারটা যখন মানে ক্রোমোমিয়ার তৈরি হয়ে গেল, তারপর যখন মেটাফেজ দশা শুরু হয় তখন এই ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে ভাগ হয়ে দুটো সম আকৃতির অংশ তৈরি করে, যার এক একটা অংশকে বলা হয় ক্রোমাটিড। এবার তোমরা জানো নিশ্চয়ই যে একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড কি হয়? পরস্পর সিস্টার ক্রোমাটিড হয়, এটা তোমরা জানো, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে সিস্টার ক্রোমাটিড কাকে বলে। এরপর তোমার অ্যানাফেজ দশা আছে। অ্যানাফেজ দশায় কি হয় না, ক্রোমোজোমে কিছুটা অংশ সাউথ পোলে কিছুটা নর্থ পোলে চলে যায়, দেন আবার টেলোফেজ দশা আসে, নতুন করে আবার সবকিছু রিবার্থ হয়। তো ওইদিকে আমি যাচ্ছি না। এবার এই যে সিস্টার ক্রোমাটিডটা তৈরি হলো, এবার এই সিস্টার ক্রোমাটিড দুটো যেই জায়গাটায় যুক্ত হচ্ছে, মানে ধরো তাহলে এই তো হচ্ছে তোমার ক্রোমাটিড, ঠিক আছে। তো এই দুটো ক্রোমাটিড দেখো যেই জায়গাটায় যুক্ত হচ্ছে, মানে সিস্টার ক্রোমাটিড দুটো যেই জায়গাটায় যুক্ত হচ্ছে সেই জায়গাটাকে বলা হয় প্রাথমিক খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন বা সেন্ট্রোমিয়ার। তার মানে ক্রোমোজোমের প্রাথমিক খাঁজটাকে কিন্তু কি বলা হয় স্টুডেন্ট? সেন্ট্রোমিয়ার বলা হয়, ঠিক আছে। তাহলে এই অংশটাকে বলা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। মানে দুটো সিস্টার ক্রোমাটিড যেই জায়গাটায় যুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার বা বলতে পারো প্রাইমারি কনস্ট্রিকশন বা প্রাথমিক খাঁজ। এবার সাধারণত সাধারণ অবস্থায় ক্রোমোজোমে একটাই সেন্ট্রোমিয়ার থাকে, কিন্তু যদি কিছু অ্যাবনর্মাল অবস্থা যদি আসে তখন এই দুটো ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার সহ আরও কিছু অংশ যুক্ত হয়ে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম গঠন করে। আর কিছু স্পেশাল কেস আছে যেখানে তোমার দেখা যায় ক্রোমোজোমের বিভিন্ন পার্টে কিছু ডিফিউজড সেন্ট্রোমিয়ার পাওয়া যায়, ঠিক আছে। তখন সেইগুলোকে বলা হবে
পলিসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, আবার যদি কোনো কারণে ধরো এই ক্রোমোজোমটা আড়াআড়ি ভাবে খণ্ডিত হয়, এটা তো লম্বালম্বি ভাবে খণ্ডিত হয়েছিল, যদি আড়াআড়ি ভাবে খণ্ডিত হয় তাহলে আবার কিছু জায়গায় সেন্ট্রোমিয়ার পাওয়া যায় না। তো সেই সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমের যে অংশটা সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় অ্যাসেন্ট্রিক খণ্ড বা অ্যাসেন্ট্রিক ফ্র্যাগমেন্ট। তবে এটা দীর্ঘস্থায়ী নয়, এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেহেতু সেন্ট্রোমিয়ার থাকে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। এবার কিছু কিছু ক্ষেত্রে তোমার এই প্রাথমিক খাঁজ ছাড়াও আর একটা খাঁজ দেখতে পাওয়া যায় যাকে বলা হয় গৌণ খাঁজ। যাকে বলা হয় গৌণ খাঁজ। বেসিক্যালি এই গৌণ খাঁজটাকে বলা হয় তোমার NOR অঞ্চল। NOR মানে হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার। তো এখানে কিছু জিন থাকে যে জিনগুলো কি তৈরি করে না, RNA তৈরি করে। ঠিক আছে, RNA মানে হচ্ছে রাইবোজোমাল RNA, যেখান থেকে কি তৈরি হবে না স্টুডেন্ট, রাইবোজোম তৈরি হবে। আর এটা কোথায় তৈরি হচ্ছে, নিউক্লিওলাসে। নিউক্লিওলাসে তৈরি হচ্ছে, যেটা তোমার টেলোফেজ দশায় নতুন করে তৈরি হয়। ঠিক আছে, তো সেই জন্য বলা হয় রাইবোজোম কোথা থেকে তৈরি হয়, নিউক্লিওলাস থেকে তৈরি হয়। আর এই রাইবোজোমে কি তৈরি হয় না, প্রোটিন। তো সেই জন্য এটাকে কি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ঠিক আছে, আমি অনেকগুলো বলে দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে এবার এই গৌণ খাঁজের পর ক্রোমোজোমের একদম শেষ প্রান্তটা, মানে এই শেষ প্রান্তটা এরকম বাল্বের মতো থাকে। ঠিক আছে, এরকম বাল্বের মতো ফোলানো থাকে, বেলুনের মতো ফোলানো থাকে। তো এই পোর্শনটাকে বলা হয় স্যাটেলাইট। এই পোর্শনটাকে বলা হয় স্যাটেলাইট। তো এই স্যাটেলাইট বা এটাকে স্যাট ক্রোমোজোম বলে। তো এটা হচ্ছে তোমার সব ক্ষেত্রে পাওয়া যায় না, কিছু কিছু ক্রোমোজোমে পাওয়া যায়। 13, 14, 15, 21, 22। হ্যাঁ, 13, 14, 15, 21, 22। তো এই ক্রোমোজোমগুলোতে তোমার এই NOR অঞ্চলটা পাওয়া যায়। আর NOR অঞ্চল পাওয়া যাচ্ছে মানে এখানে তোমার স্যাটেলাইটও পাওয়া যাবে। ঠিক আছে, স্যাটেলাইট অঞ্চলও থাকবে। ঠিক আছে, তো এই গেল ক্রোমোজোমের স্ট্রাকচার। ঠিক আছে, এবার তাহলে আমরা কি জানলাম, যে দুটো সিস্টার ক্রোমাটিড যেখানে যুক্ত হচ্ছে, মানে প্রাথমিক খাঁজটা, সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এবার এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে কিন্তু ক্রোমোজোমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি একটু দেখে নিই। তাহলে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের দুপাশে থাকে ক্রোমোজোমের আর্ম। ঠিক আছে, তো এই সেন্ট্রোমিয়ারের দৈর্ঘ্যের ওপর ডিপেন্ড করছে এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর নির্ভর করছে যে এই ক্রোমোজোমের বাহুটা কতটা বড় হবে কি কতটা ছোট হবে। তো বেসিক্যালি এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক মানে নাম শুনে বুঝে যাচ্ছ যখন সেন্ট্রোমিয়ারটা একদম মিডলে অবস্থান করছে। তাহলে ক্রোমোজোমটা কিরকম দেখতে হবে, ক্রোমোজোমটা দেখতে হবে তোমার এরকম। যদি আমি খুব একটা ভালো আঁকতে পারি না, মানে একদম মিডল পয়েন্টে থাকবে সেন্ট্রোমিয়ার, আর মানে মিডল পয়েন্টে থাকবে সেন্ট্রোমিয়ার। এটা হচ্ছে তোমার ক্রোমোজোমের বাহু। তাহলে এটা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এবার যখন সেন্ট্রোমিয়ারটা তোমার একটু পুরোপুরি মাঝখানে থাকবে না, একটু সরে যাবে, তখন সেটাকে বলা হবে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মানে তখন সেন্ট্রোমিয়ারটা তোমার এখানে থাকবে, ধরো মানে এই পয়েন্টে থাকবে তখন
সেন্ট্রোমিয়ারটা, পুরোপুরি মাঝখানে না, একটু সরে যাবে, ঠিক আছে, তখন সেটাকে বলা হবে সাবমেটাসেন্ট্রিক। 3 নম্বর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক মানে হচ্ছে তোমার যখন সেন্ট্রোমিয়ারটা একদম শেষ প্রান্তে চলে আসবে, ঠিক আছে, মানে জিনিসটা এরকম আসবে, এই পয়েন্টে চলে আসবে, ঠিক আছে। এটা আমার একটু আঁকাটা মানে আরেকটু এখানটা সরতো, মানে একদম শেষের কাছে চলে আসবে, সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর লাস্ট হচ্ছে তোমার টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম মানে যখন ক্রোমোজোমটা, দেখতে পাচ্ছ, যখন ক্রোমোজোমটা একদম তোমার ক্রোমোজোম বলছি, সেন্ট্রোমিয়ারটা একদম ক্রোমোজোমের শেষ টেলে চলে আসবে, তখন হয়ে যাবে এটা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের ওপর সেন্ট্রোমিয়ারের ওপর ডিপেন্ড করে ক্রোমোজোমকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। মেটাসেন্ট্রিক যখন সেন্ট্রোমিয়ারটা মাঝখানে থাকবে, সাবমেটাসেন্ট্রিক পুরোপুরি মাঝখানে থাকবে না, একটু সরে যাবে শেষের দিকে। অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে একদম শেষ ভাগ থেকে কিছুটা আগে অবস্থান করবে সেন্ট্রোমিয়ার। আর টেলোসেন্ট্রিক যখন সেন্ট্রোমিয়ারটা একদম তোমার শেষ প্রান্তে অবস্থান করবে ক্রোমোজোমে, ঠিক আছে, তখন তাকে বলা হবে টেলোসেন্ট্রিক। তো এই হলো স্টুডেন্ট স্ট্রাকচার অফ ক্রোমোজোম। এখান থেকে আর কিচ্ছু পড়ার দরকার নেই, এইগুলো পড়তে হবে, ঠিক আছে। এবার আসছি এদের কিছু কেমিক্যাল কম্পোনেন্ট। তো আমরা জানি ক্রোমোজোম কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি আর নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে প্রোটিন আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। এই প্রোটিনের মধ্যে আছে কিছু তোমার হিস্টোন আর কিছু নন হিস্টোন, ঠিক আছে। আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে তো জানোই কে আছে, ডিএনএ আরএনএ, ঠিক আছে। এবারে হিস্টোন আর নন হিস্টোন, এই প্রোটিন থাকে 50% আর নিউক্লিক অ্যাসিড থাকে 50%, ঠিক আছে। তো এই প্রোটিনের মধ্যে কিছু থাকে হিস্টোন আর কিছু থাকে নন হিস্টোন। হিস্টোন মানে হচ্ছে তোমার ক্ষারীয় প্রোটিন, ক্ষারীয় প্রোটিন যেটা তোমার থাকে অ্যারাউন্ড 45% মতো। আর নন হিস্টোন মানে হচ্ছে তোমার আম্লিক প্রোটিন, বেশি থাকে না, ওই তোমার 5% মতো থাকে। তো এই ক্ষারীয় প্রোটিনের মধ্যে তোমার রয়েছে লাইসিন আছে, আর্জিনিন আছে, হিস্টিডিন আছে, এই ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। আর আম্লিক প্রোটিনের মধ্যে রয়েছে তোমার ওই যে বলো না ট্রিপ্টোফ্যান, তোমার টাইরোসিন, এই জাতীয় অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে। তাহলে বোঝা গেল হিস্টোন নন হিস্টোন। আর ডিএনএ আরএনএ কি বলবো, তোমরা জানোই ডিএনএ হচ্ছে তোমার ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে তৈরি, সব প্রজননশীল জীবের বংশগত বৈশিষ্ট্য কি করে না, নিয়ন্ত্রণ করে। তো বেসিক্যালি এর উপাদানগুলো কি কি, যদি আমি ডিএনএর উপাদান আসি, ডিএনএ হচ্ছে তোমার একটা পেন্টোজ শর্করা যেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, দুটো নাইট্রোজেন বেস আর একটা ফসফরিক অ্যাসিড নিয়ে তৈরি। কি কি বললাম, এক হচ্ছে তোমার একটা পেন্টোজ শর্করা যেটাকে বলা যায় ডিঅক্সিরাইবোজ, আর হচ্ছে তোমার নাইট্রোজেন বেস দুটো, কি কি, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন, ঠিক আছে, পিরিমিডিন, আর হচ্ছে তোমার একটা ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড। এই নিয়ে ডিএনএ তৈরি হয়, দেখতে পাচ্ছ, এই নিয়ে ডিএনএ তৈরি হয়। তাহলে এই পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, এদের একসাথে কি বলবে, এদের একসাথে বলবে নিউক্লিওটাইড। ছোটবেলায় পড়ে এসেছি না নিউক্লিওটাইড, আমার তো নিউক্লিওলাস আর নিউক্লিওটাইডের মধ্যে খুব গোলাতো ছোটবেলায়। তাহলে পেন্টোজ শর্করা,
নাইট্রোজেন বেস, পিউরিন, পিরিমিডিন, ফসফরিক অ্যাসিড, এদেরকে একসাথে বলা হয় নিউক্লিওটাইড। তো এই নিউক্লিওটাইডই হচ্ছে ডিএনএ এর গঠনগত কার্যগত একক। এবার পিউরিন আর পিরিমিডিন বেসগুলো একটু দেখে নিই, যদিও তোমরা জানো এগুলো সব। পিউরিন হচ্ছে কি অ্যাডেনিন আর গুয়ানিন, ঠিক। আর পিরিমিডিন কি গো? পিরিমিডিন হচ্ছে কি সাইটোসিন আর ইউরাসিল। একদমই না, ইউরাসিল কার থাকে? আরএনএর থাকে। তাহলে এর হচ্ছে সাইটোসিন, একদম এগুলো ভুল করবে না। আর হচ্ছে থাইমিন, ঠিক আছে, থাইমিন হলো। তাহলে এই গেল তোমার ডিএনএ। আর আরএনএটা কি বলবো? আরএনএ হচ্ছে, আর এটা ডাবল চেন। আর আরএনএটা বলে দিই, এটাও তোমার একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড, যেটা হচ্ছে রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড আর দুটো নাইট্রোজেন বেস নিয়ে তৈরি। শুধুমাত্র চেঞ্জটা কোথায় থাকে? আরএনএর ক্ষেত্রে, এটা ডিএনএ, আরএনএর ক্ষেত্রে শুধু পিরিমিডিনটা তোমার কি সাইটোসিন আর ইউরাসিল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। বাদ বাকি সব সেম থাকে। আর এটা হচ্ছে রাইবোজ শর্করা, ওটা ডিঅক্সিরাইবোজ ছিল, এটা হচ্ছে রাইবোজ শর্করা। বুঝা গেল? সাইটোসিন আর ইউরাসিল, ঠিক আছে। তো এই ছিল স্টুডেন্ট ক্রোমোজোমের স্ট্রাকচার আর কেমিক্যাল কম্পোনেন্ট। তো আমি যেগুলো পড়ালাম সেগুলো খাতায় লিখে নিও, আর পাশাপাশি বইটাও পড়ে নিও। বই তোমরা কি পড়বে? বর্ধন সেন ভক্তর বইটা পড়তে পারো, যেটা ওল্ড সিলেবাসের ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই ছিল, তো ওটা তোমরা পড়তে পারো। এছাড়াও তোমরা SLST সাঁতরার বই পড়তে পারো। এছাড়াও তোমরা ক্লাস 10-এর যে লাইফ সায়েন্স বইটা আছে সেটাও পড়তে পারো। এই জায়গাগুলো খুব ভালোভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো চলো, আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।